আপনারা শুনছেন ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট। Friends, my comrades in the war of liberation, today I demand of you one thing above all. I demand of you blood. It is blood alone that can avenge the blood that the enemy has split. It is blood alone that can pay the price of freedom. Give me blood, and I promise you freedom. নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজের সামনে রক্তের বিনিময়ে স্বাধীনতার অমর দাবি রাখছেন, তখন কি তিনি জানতেন আসন্ন বর্ষায় কোহিমার জঙ্গলের ঘাস আর বুনো ফুল খেয়ে পুণ্যবৃত্তি করে দাঁতে দাঁত চেপে স্বাধীনতার যুদ্ধ করবে এই আজাদ হিন্দ ফৌজ? স্বাধীনতার স্বাদ কেমন জানতে আজ আমরা এসেছি যুদ্ধের আঙিনায়। আমি ভানু। আর আমি মতি। ম্যাড বালিকাস কথকতায় রসমঙ্গল সমগ্রে আপনারা শুনছেন 3 পর্বের স্বাধীনতার স্বাদ। আজ তৃতীয় এবং শেষ পর্ব। কথায় বলে, যুদ্ধ যারা চায় তারা যুদ্ধে যায় না, যুদ্ধে যারা যায় তারা যুদ্ধ চায় না। সূর্য বলেছিলেন, রক্তক্ষয় না করে শত্রুকে দমন করাই সর্বশ্রেষ্ঠ রণনীতি। এদিকে রক্ত না ঝরলে ইতিহাসের মোড়ও যে ঘোরে না। একটা পলাশির যুদ্ধ ছাড়া কেমন করে বাংলার স্বাধীনতার সূর্য পাটে বসতো? একটা বিশ্বযুদ্ধ ছাড়া কেমন করে বিদেশি শাসকের সীমাহীন লোভ আর লাভের সাম্রাজ্য অস্ত যেত? মধ্যরাতের স্বাধীনতা 50 লক্ষ বাঙালির খিদে নিংড়ে যে মন্বন্তর, যে দেশভাগ পেরিয়ে এসেছিল, তার স্বাদের খোঁজ আমরা পাবো? কেন? সে স্বাদের কথা কিছু লেখা ইতিহাসে, আর যা কিছু ইচ্ছায় অনিচ্ছায় বাদ রয়ে গিয়েছে তা গান ছড়া হয়ে থেকে গিয়েছে লোককবির কণ্ঠে, মানুষের মুখে মুখে। নইলে ধরো না কেন, বিলিতি পণ্ডিত হেস্টিংস সাহেব যে পেটের দায়ে প্রাণের দায়ে পচা পান্তা খেয়ে পিত্তি নিবারণ করেছিল, কৃষ্ণকান্ত ভাদুড়ি মশাই লিখে না রাখলে সে কথা কি কারোর মনে থাকতো? কথিত আছে, সিরাজের কোপ থেকে বাঁচতে হেস্টিংস সাহেব কাশিম বাজারে কৃষ্ণকান্ত নন্দী কান্তবাবু তার বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। তখনও কোম্পানির শাসন কায়েম হয়নি, তাই দিওয়ানের চাকরি নিয়ে সমাজের কেষ্ট বিষ্টু মশাইদের আসতে তখনও খানিক দেরি আছে। নবাব হেস্টিংসের মুন্ডু নিতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছেন। 4টি মুরগি মটন ডিনার আয়োজন করলে নবাবের পেয়াদা এসে ক্যাঁক করে চেপে ধরবেন না? অগত্যা খিদের জ্বালায় নেতিয়ে পড়া বিলিতি সাহেবকে দিশি খাবার দেওয়া ছাড়া আর গতি কি? নবাবের ভয় কান্ত নিজেরও ভবনে, সাহেবকে রেখে দেয় পরম গোপনে। সিরাজের লোকে তার করিল সন্ধান, দেখিতে না পেয়ে শেষ করিল প্রস্থান। মুশকিলে পড়িয়ে কান্ত করে হায় হায়, হেস্টিংসে কি খেতে দিয়া প্রাণ রাখা যায়? ঘরে ছিল পান্তা ভাত আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা বড়ি পোড়া গাছে কলা গাছ। কাটিয়া নিল শীঘ্র কান্ত কলা পাত, বিরাজ করিল তাহে পচা পান্তা ভাত। পেটের জ্বালায় হায় হেস্টিংস তখন চপ্প চুষ্য লেজ্জ পেয়েও করেন ভোজন। সূর্যোদয় হলো আজ পশ্চিম গগনে, হেস্টিংস ডিনার খান কান্তের ভবনে। হায় হায়, হেস্টিংস ডিনার খান কান্তের ভবনে। ওয়ারেন হেস্টিংস সেই পচা পান্তার স্বাদ মনে হয় ভুলতে পারেননি, নয়তো পাশা পাল্টানোর পরেই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমি শ্মশান হয়ে যায় এই হেস্টিংসের রাজত্বে। 76-এর মন্বন্তর, যুদ্ধের মূল্য যে যেভাবে দেয় দিতে হয়। পলাশী রামবাগানে মোহনলালের কামানের দাপটে হাঁটতে হাঁটতেও শেষ অবধি মীর জাফর জগৎ শেঠের দয়ায় বাজি মেরে বেরিয়ে গেল ক্লাইভ। বঙ্গদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ান হয়ে খাজনার দেখভাল করতে ঢুকেই পড়ল। নামেই দিওয়ান, কাজে কর্মে রাজারও ওপরে। জমির কর বাজারের দর ঠিক করবে কোম্পানি। বলাই বাহুল্য, সেখানে ব্যবসার মুনাফাই আসল বস্তু। কৃষি প্রধান দেশে ক্রান্তীয় জলবায়ু,
আজ থেকে 300 বছর আগে, যখন বিদ্যুৎ, স্যাটেলাইট, ফোন, ট্র্যাক্টর সব রূপকথা, তখন ফলন ভালো না হলে, অনাবৃষ্টি, খরা হলে রাজা নবাব তারা রাজস্ব মকুব করে দিতেন। কারণ তাদের প্রজা পালনের দায় ছিল। এই দেশে বাঁচা, এই দেশেই মরার ভবিতব্য ছিল। কোম্পানির আমলে রাতারাতি সে ধারা গেল পাল্টে। তাই বলে এত প্রাচীন কৃষিজীবী জনপদ সত্যি কি রাতারাতি মন্বন্তরে উজাড় হয়ে যেতে পারে? 3 বছর ধরে আকাল চলছে যেখানে, কোন অর্থশাস্ত্র মতে সেখান থেকে ত্রাণ ভর্তুকি কিচ্ছুটি না দিয়ে জবরদস্তি ট্যাক্স আদায় করা যায়? কোম্পানির সেনা থেকে সিন্ধুক সব দুধে ভাতে রাখার জন্য বাংলা, বিহার, ওড়িশার 3 ভাগের 1 ভাগ মানুষ না খেতে পেয়ে মরে যান। তবে না মন্বন্তর হয়। পলাশির যুদ্ধে অভাবনীয় জয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাবখানা হলো, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। লাগাম ট্যাক্স আর পাল্লা দিয়ে তহবিল তছরূপ হয়ে গেল নিয়ম। এদিকে আকালের দুর্দিনে সাপ্লাই ডিমান্ডের মৌলিক অঙ্কে বাজার মূল্য যখন কমানোর কথা, বাজার থেকে চাষিদের আগাম বীজ কেনার টাকা ধার দেবার কথা, তখন হবে ঠিক তার উল্টো। খরা অজন্মা দেখে মহাজনেরা অ্যাডভান্স দেওয়াই বন্ধ করে দিল। তাদেরও তো ঘটি ডুবে ডুবে। জমির ট্যাক্স আজ 100, তো কাল 200। মহাজনকে নিজের ধানের গোলাটি তো আগে বাঁচাতে হচ্ছে। কোম্পানি কি কিছুই বোঝেনি? তা কি করে হয়? একেবারেই যে বোঝেনি তা ঠিক নয়। ঢাকার নবাব বারবার জরুরি আর্জি জানানোর পর কোম্পানির লোক সরেজমিনে তদন্ত করে এসে রিপোর্ট করলো, বাংলার মানুষ যে শুধু ভালো আছে তাই না, দুশো মজাই আছে। আরে গ্রামে গ্রামে গরুর দুধ ফ্রি পাওয়া যায় না তো। হেস্টিংস সাহেব তো খেদিয়েই দিল নবাবকে। ফালতু তামাশা হুজ্জুতি যত। তবে অমনি কিছু না হলেও এই এইদিক ওদিক যুদ্ধ তো লেগেই আছে। হায়দ্রাবাদের সুলতানকে এমনি এমনি তো আর পেড়ে ফেলা যায় না। সত্যি সত্যি দুর্ভিক্ষ হলে সেনাবাহিনী খাবে কি? বুদ্ধি করে 12 লক্ষ মণ ধান কিনে মজুত করে ফেললো কোম্পানি। সাধে কি হেস্টিংস একজন পণ্ডিত মানুষ? গ্রামে গরুর দুধ ফ্রিতে পাওয়া যাচ্ছে মানে সে গ্রামে দুধ কিনে খাবার মতন শিশু যে আর নেই। শেষ মূলধন নিজের বুকের শিশুকে বাজারে বিকিয়ে দিয়েছে অভাগী মা। না খেতে পেয়ে মরিয়া ভুখা মানুষ শেষে মানুষ মেরে খাচ্ছে। এতটা বোঝার এলেম লর্ড ওয়ারেন হেস্টিংসের ছিল না বললে হয়তো ইতিহাস ক্ষমা করবে না। আমার দুঃখেরও অন্ত নাই, দুঃখ কার জানে জানাই। আমার দুঃখেরও অন্ত নাই, সুখের স্বপন ভাঙল রে সুরাই বাজারে। ভাই রে ভাই, 1350-এর কথা মনে কি কেউরো পড়ে? মনে কি কেউরো পড়ে? ক্ষুধার জ্বালায় বুকের সওয়াল মায়ে বিক্রি করে রে সুরাই বাজারে, সুরাই বাজারে। ভাই রে ভাই, আমার দুঃখেরও অন্ত নাই। 76-এর মন্বন্তর থেকে আকালের শুরু। এরপর দফায় দফায় দুর্ভিক্ষে উজাড় হয়ে গিয়েছে মাদ্রাস, আগ্রা, দিল্লি, ওড়িশা, বিহার, দাক্ষিণাত্য, বম্বে। 1770 থেকে 1900 সাল অব্দি পরাধীন ভারতে পরের পর দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা যান 2.5 কোটির বেশি মানুষ। এই দীর্ঘ সময়ে সারা পৃথিবী জুড়ে যত যুদ্ধ হয়েছে তাতে সরাসরি নিহত হয়েছেন এর 1/5 সেনা। পরাধীন দেশের প্রাণ বুঝি এতই সস্তা? কি আশ্চর্য দেখুন, 76-এর মন্বন্তরের ঠিক 173 বছর পর সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ফের উজাড় হয়ে যাবে দুর্ভিক্ষে। আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মন্বন্তর। এবার কোন যুদ্ধের খোরাকি যোগান দেবার ফল?
যা কিনা বলি নিয়ে যাবে 50 লাখ বাঙালির প্রাণ? এই উত্তর তো সবার জানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জানা কথাগুলোই আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি না হয়? পৃথিবীর ফুড হ্যাবিট আর কালচার বরাবরের মতন পাল্টে দেবার মোড় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যেমন যেমন দেখেছি তেমন আর কোথাও দেখা শোনা যায় না। এই যুদ্ধের এক এক বছর চিহ্নিত হয়ে আছে এক এক জনপ্রিয় খাবারের আবিষ্কার দিয়ে। এই যেমন ধরুন, 1944 মানে হলো ফ্রোজেন ডিনারের বছর। আমেরিকার নেভি আটলান্টিক সাগরে যখন টহল দেবে, তখন না ডিনার নিয়ে মাথা ঘামানোর আর ঝামেলা নেই। এর এক দশকের মধ্যে টেলিভিশন আসার পরে হই হই করে ফ্রোজেন ডিনার হয়ে উঠবে আমেরিকার ঘর ঘর কি কাহানি। 1942 মানে ব্রুকলিন ব্ল্যাকআউট কেক, বিখ্যাত চকোলেট পুডিং। এর রেসিপি এসেছিল নাকি ব্রুকলিনে জাপানি আক্রমণ থেকে বাঁচতে জরুরি ব্ল্যাকআউটের সময়। ও মা, কি রোমান্টিক, তাই না? যারা যুদ্ধে জিতে যায় তারা বুঝি এভাবেই সময়টাকে ধরে রাখে, তাদের যাপনে, রসনায়। তাই কি? আচ্ছা, এই যে মিত্র শক্তি বিশ্বযুদ্ধ জিতে গেল, এই বিজয়ী পক্ষে তো ব্রিটেন শাসিত ভারতও ছিল। বাংলার ক্ষেত থেকে লাখ লাখ মন চাল অন্ন জুগিয়েছিল মিত্র শক্তির সৈন্যকে। তাহলে 1943 বলতে আমরা কেন কালো নুনিয়া চালের পায়েস কিংবা ভাপা পিঠে মনে রাখতে পারি না? কেন 1943, যা কিনা 1350 বঙ্গাব্দ? তাই বলতে আমরা বুঝি জীবন্ত কঙ্কালের স্তূপ বুকে করে বসে থাকা 50-এর মন্বন্তর। পণ্ডিতেরা অনেক কারণ দেন অবশ্যই, যেমন বার্মা জাপানের অধিকারে চলে যাবার পর বাংলায় বার্মার ধান আমদানি পুরো বন্ধ হয়ে যায়। কাজেই দোষটা জাপান। এই 1 মিনিট, বাংলায় ধান আমদানি হতো? এই এত বড় বেঙ্গল প্রভিন্স, এখানেই তো ধান চাষ হতো। আমদানি করার আবার কি দরকার ছিল? বাংলার ক্ষেতে যে ধান ফলতো সেসব বিদেশি গভর্নমেন্টের পেটে চালান করার পরে এ খুদকুড়ো পড়ে থাকতো আর কি। তার উপরে 1942 সালে বাংলায় আমন ধানের ফলন মুখ থুবড়ে পড়ে। এদিকে মজুদ ধান তলানিতে। এমন সময় বার্মা জাপানের কবজায় চলে যাবার পর গোটা উপকূল জুড়ে ব্রিটিশ সরকার ব্যাপক ধরপাকড় শুরু করলো। চালের নৌকো দেখলেই ছিনিয়ে সোজা মিলিটারি পাহারায়। শত্রুকে চালের হদিশ দেওয়া যাবে না। শত্রুকে শুধু দেশের বাইরে, ইংরেজ ভারত ছাড়ো, জয় হিন্দ, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এইসব স্লোগান দিচ্ছে কারা? তাদের মাটি, তাদের শ্রমের ফসল যতই ব্রিটেনকে যুদ্ধে জিতিয়ে দিক, তাই বলে পরাধীন দেশের মানুষকে ভালোবেসে ফেললে তো কেলেঙ্কারি। মন্বন্তরের প্রসঙ্গ উঠলে শিউরে উঠে উইনস্টন চার্চিলকে বলতেই হবে ভারতীয়রা খরগোশের মতন বাচ্চা পয়দা করে, সেই জন্যই এত দুর্দশা। মাসুম নাদান ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেখানে কি বা করতে পারতো? ও ভাই, দেশের কি দশা হইল, ভারতবাসীর ঘরে ঘরে চাল না যে মেলে, ভাইরে দেশের কি দশা হইল রে। আলু পটল কলা কচু বাজারে যে নাই কিছু, সব খাইছে ওই বানর ছুঁচো, রইত নাহি দিল। ভাই রে, ভাই রে, দেশের কি দশা হইল, ভাই রে। আমেরিকা থেকে প্রস্তাব এসেছিল অনাহারে মরতে থাকা বাংলায় ত্রাণ পাঠানো যাক। চার্চিল ফের শিউরে উঠে তৎক্ষণাৎ সে প্রস্তাব নাকচ করল। বাড়তি খাবার থাকলে মিত্র শক্তির সেনা সেসব পাবে, আমেরিকা বরং খাবার মজুত করুক। বাকি 50 লাখ বাঙালির হিসেব। ওইটুকু কোলাটেরাল ড্যামেজ না থাকলে কি আর বিশ্বযুদ্ধ হলো? তাছাড়া ব্রিটিশ সিংহের ইমেজের একটা ব্যাপার তো আছে নাকি? ওরকম হাত পেতে কলোনির খোরাক ভিক্ষা নেওয়াটা স্ট্যাটাসের জন্য তো ঠিক নাকি না? বাংলায় ত্রাণ পাঠানোর প্রস্তাব শুধু আমেরিকা থেকেই আসেনি কিন্তু। সিঙ্গাপুর থেকে একজন সেনানায়ক সরাসরি আজাদ হিন্দ রেডিওতে প্রস্তাব রাখলেন। তিনি 1 লক্ষ মন চাল পাঠাবেন বাংলায়। শর্ত একটাই, জাহাজগুলোকে অক্ষত অবস্থায় ফিরতে দিতে হবে। বলাই বাহুল্য, ব্রিটিশ সরকার তাদের পয়লা নম্বর দুশ্মনের এই আর্জিতে কান দেবার দরকার মনে করেনি। হয়তো তারা ভেবেছিল খেতে পেলে এই তেঁদর বাঙালিগুলো শুতে তো আর চাইবে না, বরং গিয়ে সুভাষ বোসের ফৌজে যোগ দেবে। যে নেতাজির এক দিল্লি চলো হুঙ্কারে দক্ষিণ পূর্ব এশিয়ার
প্রবাসী ভারতীয়রা হাতে অস্ত্র তুলে নিয়েছেন। যে সুভাষ বোসের হাতে আজীবনের সঞ্চয় দিয়ে গড়া আজাদ হিন্দ ফৌজ তুলে দিয়েছেন রাসবিহারী বসু, তিনি বাংলার অন্নদাতা হয়ে উঠলে তো ব্রিটিশ সিংহের বিলক্ষণ বিপদ। সে আর বলতে, ব্রিটিশ রাজের এই স্বরূপটি জানতেন বলেই নরম পথে স্বাধীনতা আসার কোনো আশাই করেননি সশস্ত্র বিপ্লবীরা। শাসকের দয়া ভিক্ষা করেননি নেতাজি বা তার পূর্বসূরি রাসবিহারী বসু। আসলে আজাদ হিন্দ ফৌজের মূল কাণ্ডারি রাসবিহারী বসু মন্বন্তর আর মহামারীর মধ্যে বড় হয়েছিলেন তো, ব্রিটিশ শাসনের হিংস্র রূপ খুব কাছ থেকে দেখেছেন। তাই দেশ থেকে বিদেশ আজীবন ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতের মাটি থেকে উপড়ে ফেলার জন্য লড়ে গিয়েছে। অনুশীলন সমিতির যে গুটিকতক সদস্য আলিপুর বোমা মামলার পরেও অধরা ছিলেন, রাসবিহারী বসু তাদের অন্যতম। আর্য সমাজ এবং যুগান্তর সমিতির পাঞ্জাব শাখার সঙ্গে কাজ করতে গিয়ে দেরাদুনে চাকরি নেন রাসবিহারী বসু। নদিয়ার বসন্ত কুমার বিশ্বাসকে নিয়ে তৈরি করেন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ হত্যার ব্লুপ্রিন্ট। 23শে ডিসেম্বর 1912 দিল্লিতে রাজধানী সরিয়ে আনার মোচ্ছবের দিন। হাতির পিঠে চেপে চাঁদনি চকে ঢুকছে ভাইসরয় হার্ডিঞ্জ। দিল্লির হাভেলিগুলোর ছাদে ভর্তি ভিড়। শাড়ি পরে লক্ষ্মীবাই নাম নিয়ে মেয়েদের ভিড়ে মিশে রইলেন বসন্ত কুমার বিশ্বাস। রাসবিহারী বসু নিজেও রইলেন তামাশা দেখার ভিড়ে। হাতি নাগালের মধ্যে আসতেই অনুশীলন সমিতির বোমা পড়ল ভাইসরয়ের ঠিক পেছনে। ভাইসরয়ের ছত্রধর বোমায় উড়ে গেলেন। গুরুতর জখম হলো লর্ড হার্ডিঞ্জ। লেডি হার্ডিঞ্জ, মাহুত আর হাতি রইল অক্ষত। তীব্র গোলমালে অকুস্থল থেকে সঙ্গী বসন্ত কুমার বিশ্বাসকে নিয়ে রাসবিহারী বসু শুধু যে অক্ষত কেটে পড়লেন তাই নয়, ঘটনার তীব্র নিন্দা করে দেরাদুন মানে নিজের কর্মস্থলে পরের দিন ধিক্কার সভাও ডাকলেন। সাম দাম দণ্ড ভেদ, স্বাধীনতার স্বাদের জন্য যত দূর যাওয়া যায়। প্রায় বছর দুয়েক বাদে বাবাকে দাহ করতে এসে পুলিশের হাতে ধরা পড়বেন বসন্ত বিশ্বাস, পাবেন মৃত্যুদণ্ড। কিন্তু রাসবিহারী, পুলিশ কর্তাদের সঙ্গে তার এমন দহরম মহরম, অনেকে ভাবতেন তিনি পুলিশের স্পাই। প্রথম বিশ্বযুদ্ধে যখন গোটা পৃথিবী নড়ে চড়ে বসছে, আশায় বুক বাঁধলেন রাসবিহারী বসু, লালা হরদয়াল, গদর পার্টি। ইন্দো জার্মান পরিকল্পনায় স্থির হলো, যেহেতু ব্রিটিশ শাসিত ভারতে ব্রিটিশ সেনার সিংহভাগ এখন দেশের বাইরে, সামরিক অভ্যুত্থান হওয়ার এই তো আদর্শ সময়। আমেরিকা থেকে অস্ত্র বোঝাই করে জাহাজ নিয়ে আসবেন গদর বিপ্লবীরা। জার্মান ডিপ স্টেটের সঙ্গে আইরিশ রিপাবলিকান, চেক বিপ্লবীরা বিভিন্নভাবে জড়িয়ে গেলেন এই পরিকল্পনায়। কিন্তু ডাবল এজেন্টদের বিশ্বাসঘাতকতা, আমেরিকা থেকে অস্ত্রের জাহাজ আসতে দেরি, সব মিলিয়ে ভেস্তে গেল গদর বিদ্রোহের পরিকল্পনা। অভ্যুত্থানের পরিকল্পনাদের মাথাদের গ্রেফতার করল ব্রিটিশ ইন্টেলিজেন্স, শুধু একজন বাদে, রাসবিহারী বসু। তার মাথার দাম ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। আন্ডারগ্রাউন্ড অবস্থায় বেশি দিন আর টানতে পারবেন না, বুঝতে পারছেন তিনি। আমেরিকায় পিঙ্কারটন থেকে কলকাতার সিআইডি, আন্তর্জাতিক স্তর থেকে ধরপাকড় চলছে। তবে কি ইন্টারন্যাশনাল কোনো সেলিব্রিটি পারেন তাকে উদ্ধার করতে? এই সময় ঠাকুর সহায় হলেন, মানে রবি ঠাকুর। সদ্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ তখন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তো বটেই, তার জাপান যাত্রা নিয়ে তখন বাজার বেশ সরগরম। রাসবিহারী বসু শেষে রবীন্দ্রনাথের কাল্পনিক আত্মীয় প্রিয়নাথ ঠাকুর সেজে জাপানের জাহাজে চড়ে বসলেন। পূর্ব এশিয়ার রাজনীতির ঘূর্ণিপাকে তিনি কি সংকেত পেয়েছিলেন আমরা জানি না, কিন্তু ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেনা তৈরির কাজ তার জাপান অধ্যায় থেকেই শুরু। কিংবা বলা ভালো, তার হাতে রান্না এক বাটি চিকেন কারি থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিকল্পনা শুরু। চিকেন কারি, জাপানি রসনায় তুমুল আলোড়ন তুলল ফেরারি আসামি রাসবিহারী বসুর রান্না। তখন তিনি অবশ্য শুধু ব্রিটিশ পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি নন, তিনি তখন বোস অফ নাকামুরায়া, জাপানের প্রসিদ্ধ শেফ, যার হাতের চিকেন কারি খেতে নাকামুরায়া রেস্টুরেন্টে কেষ্টবিষ্টুরাও উপস্থিত হন। রসবতী দিয়ে জাপানের হৃদয় আর রেস্টুরেন্টের মালিকের মেয়ে তোশিকো সোমাকে বিয়ে করে জাপানের মানুষের বিশ্বাস জিতেছিলেন রাসবিহারী বসু। সারা জীবন ধরে ফান্ড জোগাড় করে গিয়েছেন
ফৌজ করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চরমে, জার্মানি থেকে সুভাষচন্দ্র বসুকে ডাক দিলেন তিনি, সময় হয়েছে, আঘাত হানতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর। দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের হাতে বন্দী ব্রিটিশ সেনার অধিকাংশ ভারতীয়। তাদের নিয়ে শক্তি বাড়িয়েছে আজাদ হিন্দ ফৌজ। চাই এবার একজন সেনাপতির। এমন সেনাপতি যিনি সরাসরি বলবেন, তোমরা যে যুদ্ধে যাচ্ছ সেখান থেকে বেঁচে ফিরবে না, কিন্তু তোমাদের দেশ স্বাধীন হবে, তোমাদের যুদ্ধ মিথ্যে হবে না, তোমরা অমর হয়ে থাকবে স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়ে। যে সেনাপতি যুদ্ধের মিছিলে ডাক দেবেন মেয়েদের, ঝাঁসি ব্রিগেড আজাদ হিন্দ ফৌজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। যে সেনাপতি নির্দেশে ফৌজের ব্রাহ্মণ, মুচি, মুসলমান, খ্রিস্টান সমস্ত সেনা এক সারিতে বসে খাবেন। যিনি অনাথ অ্যাংলো ইন্ডিয়ান ছেলে মেয়েদের ব্রিটিশ ভাড়াটে সৈন্য থেকে ভারতের স্বাধীনতার যোদ্ধা বানাবেন। অমর হয়ে থাকবেন শহীদ হাবিলদার স্টেলা, শহীদ হাবিলদার জোসেফাইন হয়ে। এমন একজন সেনাপতি যার উদ্দেশ্যে নাগাল্যান্ডের জঙ্গলে সর্বাঙ্গে ঘা নিয়ে অনাহারে ধুঁকতে ধুঁকতে শেষ সময় যোদ্ধা তার সতীর্থকে বলবেন, নেতাজিকে বলো আমরা শেষ অব্দি লড়েছি, যেমন তাকে কথা দিয়েছিলাম, জীবন দিয়েছি, বলো কিন্তু আমরা হাল ছাড়িনি। জয় হিন্দ। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। আজাদ হিন্দ ফৌজ মৃত্যু ভয় জয় করেছিল, কিন্তু আকাশ ছুঁতে পারেনি। বিমান বাহিনীর জন্য তাদের ভরসা ছিল জাপান। যখন ফৌজ সম্মুখ সমরে গুড়িয়ে দিচ্ছে ব্রিটিশ প্রতিরোধ, তখন মার্কিন সেনা পুরোদমে যুদ্ধে নামল প্রশান্ত মহাসাগরের আকাশে। জাপানের সমস্ত শক্তি জড়ো হলো সেখানে। আজাদ হিন্দ ফৌজের কোনো বায়ুসেনা না থাকায় একতরফা ইঙ্গো মার্কিন বিমান হানায় বিধ্বস্ত হয়ে পড়ল আজাদ হিন্দ ফৌজের কোহিমা বেস। এমন সময় রেঙ্গুনে ব্রিটিশ বাহিনী ফিরে এলো ক্ষমতায়। ফৌজের খাদ্য সরবরাহ গেল সম্পূর্ণ বন্ধ হয়ে। উত্তর পূর্ব ভারতে সে বছর বর্ষা নামলো সময়ের আগে। বৃষ্টি, হড়পা বান, পোকার উপদ্রব, খাদ্যের অভাবে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ বিজয়ী হয়ে দিল্লি পৌঁছতে পারেনি, কিন্তু দেশের হৃদয়ে তারা ঠিকই পৌঁছেছিল। নেতাজির রহস্যময় অন্তর্ধানের পর যখন আজাদ হিন্দ ফৌজকে অক্ষশক্তির অংশ হিসেবে কাঠগড়ায় তুলছে ব্রিটিশ, চলছে যুদ্ধবন্দীদের বিচার, অভাবনীয়ভাবে প্রত্যাঘাত এলো ব্রিটিশ ভারতীয় সেনার তরফ থেকে। 18 ফেব্রুয়ারি 1946 HMIS তলোয়ার জাহাজে ব্রিটিশ অফিসারদের নাকের ডগায় ইউনিয়ন জ্যাক নামিয়ে তোলা হলো ভারতের পতাকা। গোটা বিশ্বযুদ্ধ ব্রিটেনের হয়ে লড়েছেন যে ভারতীয়রা, জাপানের গুলি বোমার মোকাবিলা করেছেন যে বাদামি চামড়ার ভারতীয় সেনা, তাদের প্রমোশন দূরে থাক, খাবার শোবার ব্যবস্থাও মানুষের যোগ্য নয়। তুলনায় ঢের কম কাজ জানা শ্বেতাঙ্গরা অফিসার হয়ে বসছে। জাপান যুদ্ধে হেরে যাবার পরে বেছে বেছে ভারতীয় সেনাদের বিনা বেতনে ছাঁটাই শুরু হয়েছে। এমন সময় রয়্যাল ইন্ডিয়ান নেভি বম্বেতে ধর্মঘটের ডাক দিল। দাবানলের মতো দেশে ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন। বম্বে, করাচি, পুনে, ভাইজ্যাগ, মাদ্রাস, কোচি থেকে কলকাতা, দেশের উপকূল জুড়ে 20,000 নৌসেনা ধর্মঘটে যোগ দিলেন। বিদ্রোহী জাহাজে বোমা ফেলতে ডাকা হলো রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স। বিধি বাম, এয়ারফোর্স মুখ ঘুরিয়ে নিল হুকুম থেকে। করাচির গোর্খা বাহিনী নাকচ করে দিল বিদ্রোহী সেনার উপরে গুলি চালানোর অর্ডার। দ্রোহ, দ্রোহ! সিপাহী বিদ্রোহ যা পারেনি, 89 বছর পর নৌ বিদ্রোহ তাই করল। বিদ্রোহী সেনার সমর্থনে চাষি মজুর নেমে এলেন রাস্তায়। নির্বিচারে গুলি চালিয়েও দ্রোহের আগুন নেভাতে ব্যর্থ হলো ব্রিটিশ বাহিনী। শেষমেশ আসরে নামলেন কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্ব। হিন্দু মুসলিম বিভেদের ধ্বজা উড়িয়ে দেশভাগের স্বাধীনতার পরিকল্পনায় জল ঢেলে দেবার ক্ষমতা রাখে জাতপাত, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা সমস্ত কিছু থেকে মুক্ত এই সামরিক অভ্যুত্থান। কিন্তু সামরিক অভ্যুত্থান আবার বহুদলীয় গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। কাজেই
নৌ বিদ্রোহ মিটিয়ে নিতে বললেন বল্লভ ভাই প্যাটেল। আশ্বাস দিলেন বিদ্রোহী সেনাদের কোনো আশঙ্কার কারণ নেই, তাদের সসম্মানে পুনর্বহাল করা হবে। বিদ্রোহী সেনারা আত্মসমর্পণ করলেন। কিন্তু অচিরেই বুঝলেন বল্লভভাই প্যাটেল এবং বাকি কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ব হাত ধুয়ে ফেলেছেন। চরম হেনস্থার মধ্যে বন্দী হলেন বিদ্রোহী সেনানায়করা। হাজারে হাজারে সেনা বরখাস্ত হয়ে বন্দর থেকে পেলেন গলা ধাক্কা। স্বাধীনতার স্বাদ বিশ্বাসভঙ্গের চেয়েও তীব্র, তাই না? আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ রাজকে ভয় দেখিয়েছিল, আর নৌবিদ্রোহ ব্রিটিশ রাজের কোমর ভেঙে দিয়েছিল। 47 সালের মধ্যে ব্রিটিশ রাজের ভারত ছাড়ার আর কোনো জোরালো কারণ ঐতিহাসিকরা দেখতে পান না। রাজনীতির খেলায় আজাদ হিন্দ ফৌজের অন্তর্ভুক্ত কেউ ঠাঁই পাননি স্বাধীন ভারতের সেনাবাহিনীতে অথবা দলতন্ত্রে। বল্লভভাই প্যাটেল এ ব্যাপারে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজে খেয়াল রেখেছিলেন যাতে সামরিক অভ্যুত্থানের কোনো অংশ স্বাধীন ভারতের লিগ্যাসি না রেখে যায়। দেশভাগের বিনিময়ে আসা স্বাধীনতার স্বাদ আসলে কি স্ববিরোধী? সাম্প্রদায়িক সমস্যায় যুদ্ধে জের বার হয়ে হিন্দুস্তান পাকিস্তান ফের শরণ নেবে ব্রিটেনের। অস্ত্রে অর্থে তৈরি হবে ইউরোপ আমেরিকার নতুন বাজার, এই টার্গেট ছিল তদানীন্তন ব্রিটেনের। আজাদ হিন্দ বাহিনী এখন গল্পকথার অংশ। নৌবিদ্রোহের নায়কদের কথাও বড় সহজে আমরা ভুলে যেতে পেরেছি। অথচ এত চেষ্টা, এত পরিকল্পনা সত্ত্বেও তেরঙ্গা পতাকাকে সালাম জানাতে আজও ধনকুবের থেকে মুটে মজুর সব ভারতবাসী কপালে হাত ঠেকিয়ে বলেন জয় হিন্দ। স্বাধীনতার স্বাদ আসলে জন্মগতভাবে অর্জিত স্মৃতি, যা কিনা মানুষের ডিএনএতে ঢুকে আছে। কাঁটাতারের জ্বালা, উপনিবেশের অভ্যাস সব ছাপিয়ে সেই স্মৃতি যখন দখল নেয় মগজের, তখন বিস্মৃত শহীদদের নামে জ্বালানো অমর জ্যোতির আঁচ একটু বাড়ে। স্বাধীনতার স্বাদ জানে যুদ্ধের সাইরেন, জানে জালিয়ানওয়ালা বাগ থেকে হিজলি ডিটেনশন ক্যাম্পের রক্ত মাখা পাঁচিল। স্বাধীনতার স্বাদ জানে মন্বন্তরের করাল খিদে। স্বাধীনতার স্বাদ জানে রেঙ্কুজি মন্দিরের বিতর্কিত স্মৃতিসৌধ। প্যারেড করার পর একদিন সুভাষ বসু ঝাঁসির রানী ব্রিগেডের এক রানীকে বলেছিলেন, আমার জন্য ভেবো না তোমরা, ব্রিটিশ না আমাকে জ্যান্ত পাবে না মৃত। সে সংকল্প সত্যি হয়েছে। আমাদের সুভাষ ঘরে ফেরে নাই। দেশ স্বাধীন হয়েছে, জাত পাত সাম্প্রদায়িকতা বৈষম্য থেকে কবে স্বাধীন হব আমরা জানি না। তবে 300 বছরের উপনিবেশের হ্যাংওভার ছাপিয়ে একদিন জিতে যাবে স্বাধীনতার স্বাদ, সেইটুকু স্বপ্ন তো আমরা দেখি। আমাদের স্বাদের এসব স্মৃতির উত্তরাধিকার থাক, অন্ন বস্ত্র মাটির স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, এইটুকুই আশা। আমরা মনে রাখি, অন্নের সুষম বন্টনেই মঙ্গল। প্রকৃত রসমঙ্গল। পরের এপিসোডে রসমঙ্গলের মেনুতে তাহলে থাকছে কি? 12 মাসে 13 পার্বণ, এ কথা তো জানে সবাই। 12 ঘর এক উঠোনে, তাও পাহাড়ে মেয়ের ঠাঁই। ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন। স্টে টিউনড।